ও শেট, আজ আবার লেট হয়ে গেছে। দূর। অ্যালার্ম ঘড়িতে সময় দেখে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। আমি প্রতিদিন রাতে এই সিদ্ধান্ত নিয়ে ঘুমোতে যাই যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি, কিন্তু কুকুরের ল্যাজ যতই সোজা করার চেষ্টা করো না কেন, সেই ল্যাজ বেঁকেই থাকবে। আমার অবস্থাও তাই। ভেরি ব্যাড মর্নিং। নমস্কার, আমি ধ্রুব। ফাইনাল ইয়ার হিস্ট্রিতে মাস্টার্স করছি। হ্যাঁ, এটাই আমার পরিচয়। কলকাতায় পিজিতে থাকি, বাড়ি মুর্শিদাবাদ। এই যা, গল্প করতে করতে আরো লেট হয়ে যাবে দেখছি। বাকিটা বেরিয়ে বলি। মুখ ধুয়ে ওয়াশ বেসিন থেকে জল নিয়ে মাথা ভিজে কোনো মতে নিজেকে রেডি করে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য চক্রবর্তীদের বাড়ি। তোমরা হয়তো ভাবছো, কি হলো রে বাবা, এত তাড়া কিসের? গল্পের শুরুটা কেমন যেন মাঝখান থেকে হচ্ছে, এমনটা ভাবছো তাই না? হি হি, আসলে তাই নয়। তাড়াহুড়ো করে ছুটছি তাই গল্পটা একটু আগে পিছু হচ্ছে। আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ তো দেবীর এক্সিবিশন। দেবী মানে দেবলীনা অধিকারী, আমার একমাত্র প্রেমিকা। একাডেমি অফ ফাইন আর্টসের তৃতীয় বর্ষের ছাত্রী। আজ তার আঁকা ছবির প্রথম এক্সিবিশন হবে চক্রবর্তীদের ম্যানশনে। সেই সকালবেলা থেকে এক্সিবিশনের আয়োজন হচ্ছে, আর এদিকে আমাকে দেখো, বেলা 10টায় ঘুম থেকে উঠে কোনো মতে রেডি হয়ে বাইকের চাবি ভুলে গিয়ে শেষটায় বাস স্ট্যান্ডের দিকে হাঁটে লাগাচ্ছি। মনে মনে ভয়ও হচ্ছে, দেবী আজ আবার ছিঁড়ে খাবে। এই এক্সিবিশনটা ওর কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝাতে পারবো না। এই যে বাস আসছে, বাসে উঠে না হয় গল্পটা কন্টিনিউ করি। আজকের এই এক্সিবিশনটা কেন এত দরকারি, এখন সে কথাটা বলি। আমি খুবই ভাগ্যবান যে এই চক্রবর্তীদের জমিদার বাড়ির ওপর রিসার্চের সুযোগটা পেয়েছিলাম। আজ থেকে ঠিক 3 মাস আগে এই জমিদার বাড়ির রেস্টোরেশনের আর্জি আসে। সেই কথা মতো আমি ও আরো 10জনের একটা টিম প্রথমেই এই বাড়িতে চলে আসি। এই গোটা জমিদার বাড়ি এখন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। সরকার ভেবেছে এই জায়গাটা রিস্টোর করে এখানে নতুন করে একটি প্যাথোলজিক্যাল ল্যাবের একটি এক্সিবিশন সেন্টার করবে। আর এখানে যাবতীয় আসবাবপত্র যদি কিছু থাকে যেগুলো রিস্টোর করা যাবে, সেগুলো চলে যাবে ইন্ডিয়ান মিউজিয়ামে। রিস্টোরেশনের সিকিউরিটির জন্য আমাদের এখানে থেকেই কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ হচ্ছে। যদিও হাতে ডেডলাইন খুবই কম দিনের, তাই আমরা তড়িঘড়ি কাজের প্রস্তুতি আরম্ভ করি। বাড়িতে মা বাবাকে ফোন করে জানিয়ে দিলাম। পিজের মালিককেও আগে ভাগেই বলা আছে। রাতে দেবরেন্নাকে এই কথাটা বলার সময় সে জিজ্ঞেস করেছিল, কতদিন থাকতে হবে? বেশি না, 3 মাসের এস্টিমেট টাইম পেয়েছি, তার মধ্যেই সব কাজ করতে হবে। আমার কথা শুনে দেবী একটু ব্যঙ্গ করে বলল, তোমাদের ইউনিভার্সিটি আজকাল ছাত্রদের নিয়ে রাজমিস্ত্রিদের কাজও করাবে নাকি? কেন? রাজমিস্ত্রি কেন হতে যাব? বাড়িটা তো আগা গোড়াই সার্ভিলেন্সের মধ্যেই ছিল। এখন সেখানে চেক করতে যাব আসবাবপত্রগুলো ওখানকার কত পুরনো। পুরনো জমিদার বাড়ি, কতই মূল্যবান জিনিস থাকতে পারে। আমি আরো কিছু কথা বলতে যাচ্ছিলাম, দেবী আমার কথাটা কেটে হঠাৎ করে বলে উঠল, ইতিহাস এই সাবজেক্টটাই আমার কেমন যেন একটা লাগে। যেদিন আমার রাতে ঘুম আসবে না, সেই দিন তোমার সাথে ইতিহাস নিয়ে আলোচনা করব। ঘুমটা তারপর ভালোই হবে। হ্যাঁ, চুপ করো তো, খালি নাটক। কি বললে? আরে 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 দেখো রেগে যায়। না মানে ঠিক আছে। পরের দিন সকালে ইউনিভার্সিটির বাস এসে থামলো ম্যানশনের বড় লোহার গেটের সামনে। বাস থেকে আমি ও বাকি 10জন নেমে দারোয়ানকে আমরা আমাদের আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢুকে গেলাম। 1889 সালে আদিনাথ চক্রবর্তী এই জমিদার বাড়ি স্থাপন করেছিলেন। মেন গেট থেকে সুবৃহৎ বাগান পেরিয়ে, যদিও এখন সেটা জঙ্গলে পরিণত হয়েছিল, আমরা এসে দাঁড়ালাম বাড়ির দরজার সামনে। আন্দাজ 200 একর তো হবেই সবকিছু মিলিয়ে, তার বেশিও হতে পারে। এখানে আমার কাজ হলো বাড়ির সমস্ত অ্যান্টিক আসবাবপত্রগুলো নেড়েচেড়ে দেখা। এই সমস্ত পুরনো বাড়িগুলোর এক বিশেষ বৈচিত্র্য থাকে, এই বাড়িটিতেও আছে। সাধারণত এই সমস্ত বাড়িতে অনেক গোপন ঘর
বা কোনো গুপ্ত পথ থাকতে পারে। একে তো জমিদার বাড়ি, আর সে যুগে জমিদাররা যে কতটা ভালো ছিলেন সেটা আমাদের ভালো করেই জানা। এই সমস্ত গুপ্ত কুঠুরিতে অনেক সময় ধন দৌলত লুকিয়ে থাকা হতো। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। আমাদের রিস্টোর করার কাজ খুব ভালোভাবেই এগোচ্ছে। এরই মাঝে একদিন দেবী বলল, আমাদের কলেজ থেকে এক্সিবিশন হবে, হাতে 1 মাস সময় আছে। লাইভ সিনারি পেন্টিং। ধ্রুব, আমাকে একটা হেল্প করবে? দেখো, আমি তো আমার অত সুন্দর ছবি আঁকতে পারি না। হ্যাঁ, তবে ফুলটুসি মডেল সেজে দাঁড়িয়ে থাকতেই পারি। ধ্যাত, এইসব নয়। আমি বললাম না লাইভ সিনারি পেন্টিং হবে। তো তুমি তো এই রকমই একটা জায়গায় কাজ করছো। তোমাদের ওই জমিদার বাড়িতে এসে ছবি আঁকার একটা পারমিশন করিয়ে দাও প্লিজ। এইবার তোমরাই বলো, এত মিষ্টি করে কেউ যদি আবদার করে তাহলে তার কথা ফেলতে পারি কিভাবে? প্রফেসরদের পায়ে পড়ে কোনো মতে দেবীর একটা পারমিট বার করতে আরো 1 সপ্তাহ চলে গেল। তবে তাতে কোনো সমস্যা নেই। দেবীর জন্য তো আমি গরম কয়লার ওপর দিয়েও হাঁটতে রাজি আছি। প্রফেসরদের গালাগালি এ আবার বড় কথা নাকি? জমিদার বাড়ির প্রায় অনেক কটা ঘর তখনও রিস্টোর হওয়া বাকি। এতদিনে কোনো মুদ্রা আমরা এখনো পাইনি। তবে আসবাবপত্রগুলো যা বেরিয়েছে সেগুলো এক অমূল্য নিদর্শন। ভগবানের অশেষ দয়া এই সমস্ত অ্যান্টিক চোর বাটপাড়ের নজরে আসেনি। এখনো পর্যন্ত প্রায় 350 কোটি টাকার আসবাবপত্র আমরা রিস্টোর করতে পেরেছি। সেগুলো ইতিমধ্যে মিউজিয়াম কর্তৃপক্ষ নিয়ে গেছে তার ওপর টেস্ট করার জন্য। দেবী বাড়িটার চারিদিক ঘুরতে ঘুরতে মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল। বড় বড় খিলান, ভিতরে মুক্ত উঠোন, দুর্গা ঠাকুরের মন্দির, আর কত কি। একসময় বেশ জাঁকজমক ব্যাপার ছিল। এখন কালের চক্রে তার রূপ অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। চল ভিতরে যাই। দেবীর কথা আমি আমার স্তম্ভিত ফিরে পেলাম। যে ঘরগুলো এখনো দেখা হয়নি, আমরা সেই দিকে গেলাম। বাড়িটা মোট 3 তলা। সবার ওপরে এই বাড়ির মালিক ও তার পরিবার থাকতেন। নিচে দুর্গা দালানে একসময় দরবার বসতো। দোতলা আবার অনেকগুলো ঘর। সম্ভবত এই ঘরগুলি আত্মীয়দের হতে পারে। বাড়ির সিংহদুয়ারে ঢুকতেই সে যুগের মূল্যবান 2 নলা রাইফেল টাঙানো। আগেকার দিনে জমিদাররা শিকার প্রেমী হতেন। এটি তারই একটা নিদর্শন দেখলাম। দেয়ালে অতি প্রাচীন পটচিত্র ছিল, যদিও সেগুলো দেবী আসার আগে মিউজিয়াম কর্তৃপক্ষ নিয়ে গেছে। আজ এই ঘর থেকে বিভিন্ন রকমের জং লাগা বন্দুক আর টোটের বাক্স চলে যাবে। দেবীকে নিয়ে 3 তলায় এলাম। এখানে একটা বড় লাইব্রেরি ঘর আছে। এটা এখনো দেখা হয়ে ওঠেনি। এই বাড়ির ইতিহাস অনুযায়ী আদিনাথ চক্রবর্তীর একটি মাত্র ছেলে ছিলেন আদিত্য শেখর চক্রবর্তী। তিনি নাকি তার বিয়ের দিনে আত্মহত্যা করেছিলেন এই ঘরেই। তার আত্মহত্যার কারণ আজও প্রত্যেকের কাছে অজানা। রিস্টোরেশনের কাজ শুরুর আগে আমি জমিদার বাড়ির সম্বন্ধে একটু পড়াশোনা করেছিলাম, কিন্তু আদিত্য শেখরের হঠাৎ আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাইনি। এই ঘরটা বাকি ঘরগুলো থেকে একটু ছোট। চারিদিকে বইয়ের ছড়াছড়ি। বইগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই বইগুলোর থেকে কোনো তথ্যই পাওয়া যাবে না। ঘরের মাঝখানে একটা মেহগনি কাঠের টেবিল পাতা, তার ওপরেও বইয়ের ছড়াছড়ি। আমি দেবীকে টেবিলটা চেক করতে বলে নিজে বুক সেলফ গুলো নিয়ে ছেড়ে দেখছিলাম। এমন সময় পিছন থেকে দেবী ডেকে উঠল। ধ্রুব, এখানে আসো, দেখো কি পেয়েছি। আমি দেখলাম দেবীর হাতে একটা চামড়া দিয়ে কভার করা একটা ডায়েরি। ডায়েরির ওপরে খোদাই করা আছে নামের আদ্যক্ষর। ক্যাপিটাল লেটারে রয়েছে ASC। নামের আদ্যক্ষর দেখে বোঝাই যাচ্ছে এটা আদিত্য শেখর চক্রবর্তীর ডায়েরি। বাইরের একটা বেঞ্চে বসে আমরা ডায়েরিটা পড়তে শুরু করলাম।
আজকে বইচোরকে হাতে নাতে ধরেছি। চোরটির সাহস আছে বলতেই হবে। এত লোকের মাঝে চোখের আড়ালে কোন জাদু বলে আমার লাইব্রেরি থেকে বই চুরি করে পালাতো? যদিও কারোর সে ভ্রুক্ষেপ ছিল না। একটি চোর প্রায় আমার বই নিয়ে পালাচ্ছে, তবে শুধু বই, আর কিছু না। পয়সা করি না, গয়নাগাটি না, জামা কাপড়ও না, স্রেফ পড়ার বই। তবে তাকে ধরে ফেলে সবার সামনে অপমান করিনি, বরং আরো 4টি বই উপহার দিয়ে এসেছি। সে আজ আমার লেখা কবিতার বইটা চুরি করে চুপটি করে ওই বাগানে গাছটার নিচে বেঞ্চে বসে এক মনে পড়ে যাচ্ছিল। আমি যে ওকে দেখে ফেলেছি সেটা সে তখনও জানে না। আমি ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সে এক মনে বই পড়ছে। শীতের ক্লান্ত দুপুরে রোদের মিঠে আলো চিরিক মেরে উঠেছে তার ঠোঁটে। মাঝে তার জিভ দিয়ে চেটে নিচ্ছে নরম তার গোলাপি ঠোঁটগুলো। খোলা চুলগুলো মাঝে মাঝেই তার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে। সে ডান হাত দিয়ে চুলগুলোকে সরিয়ে দিচ্ছে। 2 হাতের কাচের চুড়িগুলো মৃদু স্বরে বেজে উঠেছে, পুরো ঘুঙুরের মতো। আমি জানি আমার লেখা কবিতা একটু অশ্লীল, কিন্তু তবুও সেই অশ্লীলতায় তার শরীর কাঁপিয়ে তুলেছে। মেয়েটি জানেও না সেই বইটির লেখক তার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি দেখছি এক মনে মেয়েটি বই পড়ছে। মেয়েটি অনামিকা। এমন হঠাৎ মেয়ে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখেই চমকে উঠল। আমিও কিছুটা হতবাক হয়ে চেয়ে রইলাম। মেয়েটি ছুটে পালাতে যাচ্ছিল। আমি তার নরম হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। আমার হাত ধরাতে মেয়েটি তার চোখ দুটো বড় বড় করে তাকালো আমার দিকে। আহা, সে কি দৃষ্টি! এই দৃষ্টি সারা জীবন মনে লেগে থাকবে। তার চোখে এক উত্তাল ঢেউ অনুভব করলাম। যেন মনে হলো, থাক, আজকে নিজেকে এই উত্তাল ঢেউতে ভাসিয়েই দিই। নিজেকে আত্মরক্ষা করার এতটুকুও ইচ্ছা হলো না আমার। আমি নিজে কবিতা লিখলেও আজ আমার ছন্দপতন হতে বাধ্য। ক্ষমা করে দিন ছোটবাবু, এইরকম ভুল আর হবে না। আমি আজকেই সব কটা বই ফেরত দিয়ে দেবো, আমাকে যেতে দিন। আজ রুক্মিণীকে সঙ্গে করে অনামিকার বাড়ি নিয়ে গিয়েছিলাম। রুক্মিণী আমাদের বাড়ির এক দাসী সারদামণির মেয়ে। সঙ্গে করে কিছু বইও নিয়ে গিয়েছিলাম। অনামিকা আমাকে দেখা মাত্রই আবার ছুটে পালিয়েছে। হয়তো ভেবেছে আমি ওকে ধরিয়ে দেব। পাগলি মেয়ে। অনামিকা আবারও বই চুরি করেছে, তারপর নিজেই আজ ফিরিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করাতে বলল, এই যে তুমি বারবার আমাকে খুঁজে বেড়াও, আমার ভালো লাগে। বই চুরি না করলে তুমি কি আমাকে খুঁজতে? আর সত্যি বলতে আমিও চাই মেয়েটি বারবার আমার লাইব্রেরি থেকে বই চুরি করবে, আর তাকে খুঁজতে আমি সারাদিন ঘুরে বেড়াবো। ওর ওই চোখ দুটো সব সময় খুনসুটিতে ভরা। অনামিকা যেন প্রজাপতির মতো উড়ে বেড়াতে চায়। মাঝে মাঝে ভয় হয় কেউ যেন ওর ডানা দুটো কেটে না দেয়। আমিও না। বাবা আমার জন্য পাত্রী দেখতে ব্যস্ত, কিন্তু
আমি তাদের কি করে বোঝাবো আমি অনামিকাকে ভালোবাসি? বিয়ে যদি করারই থাকে তাহলে আমি তাকেই করব। আজ আমাকে যে করেই হোক বাবাকে বোঝাতে হবে। মাও যে বাবার সুর গাইছেন, কেউ কি আমার একটি কথাও শুনবে না? বাবা চান আমি যেন তার পছন্দের মেয়েকেই বিয়ে করি। এতে আমার কিছু লাভ হোক বা নাই হোক, বাবার জমিদারির মান বজায় থাকবে। আমি সেটা চাই না। আমি নিজেরও কিছু মত আছে। আমি যথেষ্ট বড় হয়েছি, দায়িত্ববান হয়েছি। আমার জীবনের সিদ্ধান্ত আমাকে নিজেকেই নিতে হবে। আজ দরবারে সবার সামনে বাবা আমাকে থাপ্পড় মেরেছেন। ওরা অনামিকা আর ওর বাবাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাকে এখানে গৃহবন্দী করে রাখা হয়েছে। যদিও রুক্মিণী আমাকে সব খবরই এনে দিচ্ছে। রুক্মিণী রে, ছোট বোন, তুই আমাকে অনেক সাহায্য করছিস। ভবিষ্যতে যদি আমার সেই সামর্থ্য হয়, আমি তাদের জন্য কিছু করতে চাই। বেশ কয়েকদিন থেকেই ভাবছি পালিয়ে যাব। অনামিকাকে সঙ্গে করে এই নরক রাজ্য থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। একটা নতুন জীবন শুরু করব দুজনে। রুক্মিণীকে দিয়ে অনামিকাকে খবর পাঠিয়েছি। আজ রাতের বেলায় সুযোগ বুঝে ঝিলপাড়ে ওই বড় বটগাছটার সামনে দুজনে দেখা করব। তারপর ওকে ঘটনাটা জানাবো। রাতের আকাশে অসংখ্য জুঁই ফুলের মতো তারারা ঝলমল করছে। অনামিকা আমার কাছে এলো। আমি তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলাম। শরীরে যেন আমার এক অদ্ভুত শিহরণ খেলে গেল। চল পালিয়ে যাই। কোথায় যাবে পালিয়ে? সমাজে আমার মতো মানুষদের কোনো জায়গা নেই। দূরে কোথাও, আমরা যেখানে আমাদের নতুন জীবন শুরু করব। অনামিকা, ভালোবাসো আমায়? অনামিকা একগাল হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমরা ঠিক করলাম পরের দিনই আমরা এই কলকাতা ছেড়ে চলে যাব। অনামিকা আসেনি। আমি ওকে সব জায়গায় খুঁজেছি, পাইনি। আমি এখনো গৃহবন্দী। যদি সে আমার জীবনে না আসে, তাহলে এই জীবন রেখে কি লাভ? ডায়েরির পরের পাতাগুলো খালি। ডায়েরিটা বন্ধ করে আমরা কিছুক্ষণ চুপ করে সামনের ঝিলের দিকে মুখ করে বসেছিলাম। এই সেই জায়গা যেখানে দুজনের শেষ দেখা। কিন্তু গল্পটা ইনকমপ্লিট। কেন হঠাৎ করে অনামিকা এলো না? আর আদিত্য শেখরের তারপর কি হলো? বুঝতে পারছি না। এটাই কি সেই সময় যখন আদিত্য শেখর নিজের প্রাণ নিয়েছিলেন? হঠাৎ দেবী বলল, আমি আদিত্য শিকর আর অনামিকাকে ট্রিবিউট দিতে চাই। আমার আর বাকি ছবিগুলোর সাথে এই ছবিটাও করব। কিন্তু তোমাদের তো সিনারি চাই, তাই না? হ্যাঁ চাই, তবে বাকি ছবিগুলো কলেজের জন্য আর এই ছবিটা আমাদের জন্য, যদিও আমরা এর গল্পের শেষটা জানি না। এবার বুঝতে পারছো কেন আজকের এক্সিবিশনটা আমার জন্য এত গুরুত্বপূর্ণ? 3 মাসের মধ্যে এই জায়গাটা একেবারে ভুল পাল্টে গেছে। সুন্দর করে সাজানো গোটা জমিদার বাড়ি। এই বাড়ির অর্ধেক হবে প্যাথোলজিক্যাল ল্যাব আর অর্ধেকটা এক্সিবিশন গ্রাউন্ড। হলের সামনে এসে দেখি এক্সিবিশন শুরু হয়ে গেছে। এই রে, এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে।
ভিতরে ঢুকে ওপরে 2 তলায় চলে গেলাম। সেখানে আর্ট গ্যালারি করা হয়েছে। এত সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি দেখে আমার মন ভরে গেল। গ্যালারির একদম শেষ ভাগে দেবলীনা স্টল। রাগে কটমট করতে করতে সে আমার দিকে তাকালো। বাবারে, সেই দিকে আর বেশি তাকালাম না। আমি এগিয়ে গেলাম কান ধরে। দেবলীনা এমনি ভালো, পুচকি মেয়ে, কিন্তু একটু রেগে গেলে কালী মা হয়ে যায়। আমাকে সামনে আসতে দেখে সে নিজেই এগিয়ে আমার চুলের মুঠি ধরে কিছুটা নাড়িয়ে দিল। লজ্জা করে না তোমার? কতবার করে বললাম তাড়াতাড়ি আসতে, তা না করে অমনি হেলতে দুলতে আসছেন, বড় লাট সাহেব হয়েছেন। সরি সরি, আর ভুল হবে না। সরি, বলছি তো একটু লেট হয়ে গেছে। এটা একটু? 4 ঘন্টা লেট তুমি। আপনারা হাসবেন না, একদম বলে দিচ্ছি। আপনাদের প্রেমিকারাও কিছু কম যায় না। এক্সিবিশনের শেষে দেবলীনা আমাকে পুরনো খাম দেখালো। বলল এটা নাকি আজ সকালে ওই পুরনো টেবিলের ড্রয়ার থেকে পেয়েছে। ডায়েরি দেখার ফাঁকে আমরা ভুলেই গেছিলাম সেই ড্রয়ারের মধ্যে আরো কিছু ছিল। খামটা দেখে মনে হচ্ছে কোনো এক সময় খামটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। খামটা খুলে ফেলতেই একটা চিঠি বেরোলো। চিঠির নিচের দিকে নামের জায়গায় পুড়ে গেছে, তাই নামটা ভালো করে পড়া যাচ্ছে না। হলুদ হয়ে যাওয়া কাগজটা খুবই পাতলা। এর বয়স প্রায় 100 বছর। আমি সাবধানে খাম সমেত চিঠিটা গিফট বক্স করে আমি বাড়ি নিয়ে এলাম। বাড়ি ফিরে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আদিত্য, জানি না এই চিঠি কখনো তোমার হাতে পৌঁছাবে কিনা, তবু আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা এই কয়েকটি শব্দে প্রকাশ করার চেষ্টা করছি। তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যাকে আমরা নিজের মানুষ ভেবেছিলাম, সেই বিশ্বাসঘাতকতা করেছে। বাবার প্রতি অনুগত দেখানোর নামে আমার জীবনটাকে গুটিয়ে দিয়েছে। আমাকে এই অন্ধকার ঘরে আটকে রেখেছে, যেন আমি আর কখনো তোমার কাছে পৌঁছাতে না পারি। আজ তারা আমাকে দূরের এক গ্রামে পাঠিয়ে দেবে বলেছে। সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। কিন্তু আদিত্য, জানো, তাদের এই শাস্তি আমার শরীরে কষ্ট দিতে পারে, কিন্তু আমার হৃদয়কে নয়। আজ আর কোনো আশায় চিঠি লিখছি না। শুধু মনে হলো তোমার কাছে আমার হৃদয়ের কথা পৌঁছে দেওয়া উচিত। তুমি হয়তো জানো না আমি কতটা কষ্টে আছি। আমরা যে দিনগুলো একসাথে কাটিয়েছিলাম সেগুলো এতটাই বিশেষ ছিল যে আমি আজও প্রতি মুহূর্ত স্মরণ করি। আমাদের প্রথম দেখা, সেই শীতের সকালে বাগানে তোমার হাসি, সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম। তুমি জানো, একে অপরের পাশে থাকা যে ছোট ছোট মুহূর্তগুলো, যখন আমরা একে অপরের চোখে চোখ রেখে পৃথিবীকে ভুলে যেতাম, এগুলোই ছিল আমাদের জীবনের আসল সৌন্দর্য। মাঝে মাঝে মনে হয় এই পুরনো বাড়ির প্রতিটি কোণে তোমার স্পর্শ রয়ে গেছে। সেই বাগান যেখানে তুমি আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলে, সেই পুকুর পাড়ে যেখানে একসাথে বসে আমরা স্বপ্ন দেখতাম। কিন্তু আজ আমি এখানে বন্দি, এক অন্ধকার কোণায়, যেখানে কোনো আলো নেই। তোমার বাবা সেই বিশ্বাসঘাতক আমাকে এই গোপন কক্ষে বন্দি করে রেখেছে। তাদের পরিকল্পনা ছিল আমাকে দূরে সরিয়ে ফেলা, যেন আমি তোমার পাশে না থাকতে পারি। তুমি জানো,
আমি কখনো তোমাকে বলিনি, কিন্তু আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। আমাদের সম্পর্কটা কখনোই সমাজের চোখে গ্রহণ ছিল না। তুমি জানো, তোমার বাবা কখনো আমাদের সম্পর্ককে মেনে নেননি, কিন্তু আমরা কখনো একে অপরকে ছেড়ে যেতে পারিনি। এবং এখন যখন আমার জীবন এক বিভীষিকায় পরিণত হয়েছে, আমি শুধু এই চিঠি লিখছি যাতে তুমি জানো তুমি আমার জীবনের একমাত্র প্রেম। যদি কোনোদিন কোনোভাবে আমাদের পথ আবার মিলিত হয়, যেন আমি তখনও তোমার অপেক্ষায় থাকবো। আমার শেষ কথাগুলো স্মরণে রেখো। আদিত্য, পৃথিবী যতই আমাদের আলাদা করুক, আমার হৃদয়ে চিরকাল তোমারই থাকবে। তোমার অনামিকা।